আইএস ও আল কায়েদার সঙ্গে এক হয়ে কাজ করার দাবি বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলোর। প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিচার বহির্ভূত হত্যার সমালোচনা। সারা বিশ্বে একইভাবে জঙ্গিবাদ মোকাবিলা করা হয়, মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকের। জঙ্গি সংগঠনের তো কোনো লিগ্যালিটি নেই, তাদের যা কর্মকাণ্ড হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, তো সেখানে এই ক্রস ফায়ার এবং এর পরের যে আমরা যে তথ্যগুলো পাই, সেই তথ্যগুলো হয়তো তারা ইন্টারপ্রেট করে বলছে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে। দেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি গোষ্ঠী নেই, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশেই তৈরি কিছু সন্ত্রাসী কিছু জঙ্গি রয়েছিল, যেগুলোকে আমরা আমাদের নিরাপত্তা বাহিনী যথার্থভাবেই কন্ট্রোল করতে পেরেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সদ্য গ্রেফতার জেএমবি নেতা আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা 1 বছর আগেই জানত দিনাজপুর পুলিশ। ব্যবস্থা নেওয়ার আগেই সটকে পড়ে মাদ্রাসা থেকে। নারীর ক্ষমতায়নে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে বর্তমান সরকার। মহিলা আওয়ামী লীগের সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ রুখতে মায়েদের সচেতন থাকার আহ্বান। শিগগিরই দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। সারা দেশে কম দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা। রফতানির কথাও ভাবছে সরকার। বিলুপ্ত প্রায় অর্ধশত দেশি প্রজাতির মাছ সংরক্ষণে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে সন্দেহ। সমন্বয়ের অভাবের কথা স্বীকার করলেন প্রতিমন্ত্রী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে উৎসব মুখর পুরো ক্যাম্পাস। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 80 জন পেলেন স্বর্ণপদক। বাংলাদেশের ভেতরে উগ্রবাদী সংগঠনগুলো নিজেদের সঙ্গে আইএস ও আল কায়েদার সম্পৃক্ততার দাবি করেছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 2016 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে শুক্রবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন স্বাক্ষরিত বিভিন্ন দেশের উপর প্রতিবেদনের অংশ হিসেবে বাংলাদেশ সম্পর্কে 57 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করা হয়। সন্ত্রাস দমনের নামে বাংলাদেশ সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে বলেও ওই প্রতিবেদনে তুলে ধরা হয়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, শিক্ষাবিদ, বিদেশি নাগরিক, মানবাধিকার কর্মী, সমকামী ও সংশ্লিষ্ট কমিউনিটির সদস্যদের উপর হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এদিকে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে আল কায়েদার সম্পৃক্ততা আছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি নতুন কোনো তথ্য নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক এম সাখাওয়াত হোসেন। জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তিনি বলেন, সারা বিশ্বেই একইভাবে জঙ্গিবাদ মোকাবিলা করা হয়। তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনগ্রসর হওয়ায় মার্কিনীদের এ ধরনের বক্তব্যে অবাক হওয়ার মতো কিছু নেই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বললেন, দেশে আল কায়েদার কোনো অস্তিত্ব নেই। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বার্ষিক আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। দীর্ঘ এই প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, দেশের জঙ্গি সংগঠনগুলো আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করে। এছাড়া সন্ত্রাসবাদ দমনে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সরকার মানবাধিকার ও রাজনৈতিক অধিকার সীমিতকরণের যৌক্তিকতায় সন্ত্রাসবাদ মোকাবিলার উদ্যোগ নিয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। তবে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখানো হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে। রিপোর্টে আরও বলা হয়, দেশের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা দিলেও সরকার কখনো কখনো তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আইএস যেটা করছে এটা তো হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, আল কায়েদা যেটা করছে এটা হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, বাট তারা কি লিগ্যাল? তা লিগ্যাল না। কিন্তু স্যার সারা বিশ্বব্যাপী যে ধরনের, হ্যাঁ দ্যাট ইজ ট্রু, সারা বিশ্বব্যাপী হচ্ছে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু রিসিভার এন্ডে, আমরা কিন্তু গিভার এন্ডে না। আমরা যদি গিভার এন্ডে যেদিন যাব সেদিন হয়তো আমরা তাদেরকে বলবো যে আমেরিকাতে হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে কি হচ্ছে না। এছাড়া দেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন নয় বলেও দাবি করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে। গভর্নমেন্ট সেটা মাথায় নিয়েছে বলেই বারবার বলছে যে আমরা ইলেকশনটা অল ইনক্লুসিভ করতে যাচ্ছি। ইলেকশন কমিশন বলছে আমরা অল ইনক্লুসিভ ইলেকশন করতে যাচ্ছি। ভোট দেওয়াটা কিন্তু ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, এবং সেখানেই আন্তর্জাতিক প্রশ্ন আসে। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে হয়তো আমাদের নির্বাচন
খুব ভালো হলেও ওটা অতখানি 100% হবে না, কিন্তু উই শুড বি এবল টু অ্যাচিভ 80%। এদিকে ভোলায় এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আল কায়েদা বা আইএসের কোনো অস্তিত্ব নেই। আল কায়দা, আইএস এগুলো আমাদের দেশে নেই, আমাদের এখানে কোনো অস্তিত্ব নেই। আমাদের এখানে যেগুলি ছিল, যেগুলো আছে, সেগুলো আমাদের দেশেই তৈরি কিছু সন্ত্রাসী কিছু জঙ্গি রয়েছিল। উগ্রবাদ মোকাবিলায় দেশের আইন শৃঙ্খলা বাহিনী সঠিক পথেই এগুচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা আগেই জানত দিনাজপুরের পুলিশ। তবে পুলিশের হাতে আটক হওয়ার আগেই সটকে পড়ে সে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী জানান, অসুস্থতার কথা বলে ছুটিতে গিয়ে আর ফিরে আসেনি আবুল কাশেম। পরে ওই মাদ্রাসায় পড়া তার 3 ছেলেও চলে যায়। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাঁইতারা ইউনিয়নে আকরাবাড়ি হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় প্রায় 8 থেকে 9 মাস জেএমবি নেতা আবুল কাশেম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বছরখানেক আগে অসুস্থতার কথা বলে মাদ্রাসা থেকে সটকে পড়ে, এরপর আর ফিরে আসেনি। ছুটিতে যাওয়ার 3 থেকে 4 মাস পর থানা পুলিশ তাকে খুঁজতে আসলে জঙ্গি সম্পৃক্ততার কথা জানতে পারে মাদ্রাসা সংশ্লিষ্টরা। এখান থেকে চলে গেছে, আমাকে বলি যায়নি, মানে বেতন দিছি, বেতন নিয়ে বেতনের পটে একবার ছুটিতে যায়, ওই ছুটিতে গিয়েছে আর আসেনি। 5 মাস আগে মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ যোগদান করার পর প্রতিষ্ঠানের কোনো নথিপত্রই পাননি। মাদ্রাসায় আবুল কাশেমের 3 ছেলে লেখাপড়া করত, তারাও প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। আমি যখন এখানে আসলাম তখন তো দেখি প্রিন্সিপাল নাই অনেক দিন থেকে। কিছুদিন পরে মনে হয় থানা থেকে পুলিশ আসার পরে ওরা একটু ভয় পাইছে হয়তোবা, ছেলেরা এখান দিয়ে চলে গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তারাও জানতেন না আবুল কাশেমের জঙ্গি সম্পৃক্ততার কথা। এরকম যদি আমি আনাগোনা পাইতাম, তাকে আমি নিজেই অ্যারেস্ট করিয়ে থানায় সর্বত্র দিতাম। তবে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, আবুল কাশেম যে জঙ্গি সংগঠনের সাথে জড়িত তা জানতে পারলেও তাকে ধরার অভিযানের আগেই মাদ্রাসা থেকে সটকে পড়ে সে। নীলফামারীর একটি মামলার প্রেক্ষিতে জানতে পারি আবুল কাশেম উনি জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতা ছিলেন। এটা জানার পর থেকে দিনাজপুর জেলা পুলিশ অত্যন্ত তৎপর ছিল এবং তাকে গ্রেপ্তার অভিযান করার জন্য আমরা বিভিন্ন ইউনিটে তথ্য দিয়েছি এবং আমরা অভিযান করেছি। দিনাজপুরে ইতিপূর্বে ঘটে যাওয়া যে জঙ্গি হামলা হয়েছে, সেই হামলার সঙ্গে আবুল কাশেম সংশ্লিষ্টতা আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। 2016 সালের ফেব্রুয়ারিতে বেতন নেয়ার পর মাদ্রাসার সভাপতিকে না জানিয়েই ছুটি নিয়ে বাড়িতে চলে যায় নব্য জেএমবি নেতা মাওলানা আবুল কাশেম। এরপর শুক্রবার রাজধানী ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের হাতে আটক হন তিনি। সময় সংবাদ, দিনাজপুর। দুপুরের সময় আরো থাকছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি, দাবি রিটার্নিং অফিসারের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সর্বোচ্চ সতর্কতা। আওয়ামী লীগ সরকারই নারীর ক্ষমতায়নে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে মহিলা আওয়ামী লীগের 5ম সম্মেলনে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণ নয় বরং সরকারের নানা কর্মসূচির কারণে দেশ থেকে দারিদ্র্য বিমোচন হয়েছে। আমাদের প্রত্যেকটা কর্মী বোনদেরকে আমি বলবো, আপনারা বিভিন্ন অঞ্চল থেকেও এসেছেন, যার যা নিজ নিজ এলাকায় থাকেন এবং নিজের পরিবার সব জায়গায়। ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, পড়াশোনা ঠিকমতো করছে কিনা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ঠিকমতো যাচ্ছে কিনা, নিশ্চয়ই সেটা খবর রাখতে হবে। এবং সন্তানের জন্য সব থেকে বড় বন্ধু হবে মা, যেন মায়ের কাছে নির্বিঘ্নে সন্তান যেন তার যে কোনো সমস্যার কথা মন খুলে বলতে পারে, একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের গৃহীত পদক্ষেপ, যেটা মাননীয় অর্থমন্ত্রীও এই কর্মসূচি নিয়েছেন, আবার আমাদের আগে কিবরিয়া সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন তাকে দিয়েও আমি সেই 96 সাল থেকে 2001-এ যে সমস্ত কর্মসূচি আমরা নিয়েছিলাম, তারই ফলাফল আজকে এই দারিদ্র্য বিমোচন হয়েছে। ক্ষুদ্র ঋণের দারিদ্র্য লালন পালন হয়, আর যারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে তারা সম্পদশালী হয়। যে কোনো শিক্ষার্থীর জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত মুহূর্ত সমাবর্তন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে অংশ নেওয়া প্রায় 18,000 গ্রাজুয়েট আনন্দ আর উল্লাসে শিক্ষা জীবনের আনন্দঘন এই ক্ষণটিকে উদযাপন করছেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র খেলার মাঠে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, টিএসসি ও কার্জন হল সহ পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রাজুয়েটদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে। সমাবর্তনে মোট 94টি স্বর্ণপদক দেওয়া হয় 80 জন গ্রাজুয়েটকে। এছাড়া 61 জনকে পিএইচডি এবং 43 জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। এবারের সমাবর্তন বক্তা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমা। সমাবর্তনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। যে ডিপার্টমেন্ট থেকে পাশ করুক না কেন, আজকে মানে সবার একটা মিলনায়তন গ্র্যাজুয়েটদের। সো উই আর অল এক্সাইটেড। এখানে আমার সব ফ্রেন্ডরা আছে, সো অনেক ভালো লাগতেছে। আই থিঙ্ক আমার লাইফের বেস্ট পার্ট এটা। এই ক্যাপ, এই ড্রেস আসলে সম্পূর্ণ আমার মা এবং আমার বাবা। যখন এই দিনটাতে আসে তখন মাদের অনেক আনন্দ, আসলে মাদের অনেক গর্ব। তো আজকে চোখের পানি আসলে আনন্দের পানি, কষ্টের না। সবার সাথে এখানে দেখা হচ্ছে, ছবি তুলছি, এমন বড় একটা ইভেন্ট, এটা অংশ হতে পেরে অনেক ভালো লাগছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন। ফাহমিদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আপনি জানেন যে আজকে কিন্তু সমাবর্তনের মূল অনুষ্ঠান কিন্তু বেলা 11:30টার দিকে শুরু হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং রাষ্ট্রপতি মহামান্য আব্দুল হামিদ। আপনারা জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু ক্যাম্পাস এলাকাতে কিন্তু উৎসবে আমেজ বিরাজ করছে। আপনাকে যদি একটু দেখাই আমার আশেপাশের পরিস্থিতি, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে সদ্য পাশ হওয়া গ্রাজুয়েট যারা স্নাতক অথবা স্নাতকোত্তর অর্জন করেছেন, তাদের ভিড়ে কিন্তু একদম চারপাশ কিন্তু মুখরিত হয়ে আছে। এরা কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। ফাহমিদ, আপনাকে জানিয়ে রাখি আজকে এই 50তম সমাবর্তন অনুষ্ঠানে কিন্তু প্রায় 18,000 শিক্ষার্থীকে অর্থাৎ স্নাতক আর স্নাতকোত্তর শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়েছে এবং সেই সাথে 80 জনকে কিন্তু 94টি স্বর্ণপদক, 61 জনকে পিএইচডি ডিগ্রিধারী আর 43 জনকে এমফিল ডিগ্রিধারীকে কিন্তু পদক দেওয়া হয়েছে। আজকে কিন্তু এই সমাবর্তনের মূল বক্তা ছিলেন কিন্তু কানাডার ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য অমিত চাকমা। তিনি কিন্তু সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। বেলা 11:30টার দিকে কিন্তু এই সমাবর্তনের মূল অনুষ্ঠানে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি এসে উপস্থিত হন এবং পরবর্তীতে কিন্তু একটি র্যালির মাধ্যমে এই মূল অনুষ্ঠানটি কিন্তু অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পাশাপাশি কিন্তু উপাচার্য এবং প্রধান অতিথির পাশাপাশি কিন্তু অনেকেই বক্তব্য রেখেছেন এখানে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে সবাই কিন্তু যে তাদের চোখে মুখে যে উৎসবের আমেজ বিরাজ করছিল, এটা কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি এবং বিশেষ করে অনেকের চোখে মুখে কিন্তু দেখেছি যে অনেকে কিছুদিন আগে যারা সদ্য পাশ করে বেরিয়েছেন, তারা কিন্তু অনেকদিন পর তাদের একই সাথে বন্ধু বান্ধব এবং সহপাঠীদের পেয়ে কিন্তু অনেক আনন্দিত হয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে টিএসসি এলাকা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রের বাইরে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখনো পর্যন্ত উপস্থিত আছে। কিছুক্ষণ আগে কিন্তু সমাবর্তন অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং তারা কিন্তু ডিগ্রি নিয়ে অর্থাৎ মূল সনদপত্র নিয়ে কিন্তু বের হয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা এসেছেন তাদের সাথে কিন্তু তাদের অভিভাবকরা এসেছেন। তাদের চোখে মুখেও কিন্তু আনন্দ আর উল্লাসের ছাপ আমরা দেখেছি। বিশেষ করে বাবা মা যারা আছেন তাদের সন্তানকে ছোট থেকেই লালন পালনের পাশাপাশি পড়াশোনার প্রতি যে শ্রম দিয়েছেন, সেই শ্রমের সার্থকতা হয়তো আজকে তারা পেয়েছেন, এমন একটি কণ্ঠে কিন্তু এমন আভাস পেয়েছি আমরা। আপনি জানেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ এবং অনেক শিক্ষার্থীর কিন্তু স্বপ্নের জায়গা থাকে এখানে পড়াশোনা করা, যেখানে পড়াশোনা করে 4 বছরের স্নাতক এবং পরবর্তীতে আবার মাস্টার স্নাতকোত্তরের শেষ করে কিন্তু তাদের সবারই কিন্তু আশা থাকে আজকের দিনটি অর্থাৎ সমাবর্তনে অংশগ্রহণ করার একটি কিন্তু তাদের চোখে মুখে কিন্তু উল্লাস থাকে। তো বলা যায় যে সকাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মুখরিত ছিল এইসব সদ্য বিদায়ী সদ্য শিক্ষার্থীদের পাশের মধ্য দিয়ে। তো বলা চলে যে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সমাবর্তনের সবশেষ খবর। ফাহমিদা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহিদ। চলে যাচ্ছি পরের খবরে। 1500 জিবিপিএস এর শক্তিশালী দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। চলতি মাসের মাঝামাঝি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দুটি সাবমেরিন কেবল থেকে পাওয়া জিবিপিএস ব্যবহারে বর্তমানে বাংলাদেশের সক্ষমতা না থাকলেও
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন মিয়ানমার, ভুটান এবং ভারতের কয়েকটি রাজ্যে ব্যান্ডউইথ রপ্তানির পরিকল্পনা রয়েছে। নিজামুদ্দিনের ছবিতে কুয়াকাটা ঘুরে এসে এহসান জুয়েলের রিপোর্ট। সমুদ্রের তলদেশ দিয়ে চলে যাবে শক্তিশালী কেবল, যার ফলে স্যাটেলাইটের উপর নির্ভরতা কমিয়ে কম খরচ এবং অধিক নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বিভিন্ন দেশকে সংযুক্ত করে সাবমেরিন কেবল নেটওয়ার্ক। 2005 সালে প্রথমবারের মতো সাবমেরিন কেবল নেটওয়ার্কে যুক্ত হওয়া বাংলাদেশের বর্তমানে ব্যান্ডউইথ সক্ষমতা রয়েছে প্রায় 400 জিবিপিএস। নতুন করে যুক্ত হওয়া দ্বিতীয় সাবমেরিন কেবল থেকে পাওয়া যাবে আরও 1500 জিবিপিএস। এর ল্যান্ডিং স্টেশন করা হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়। এরই মধ্যে ঢাকার সঙ্গে ট্রান্সমিশন লিংক স্থাপনের কাজ শেষ হয়েছে। এর ফলে কোনো দুর্ঘটনায় কক্সবাজারের প্রথম কেবলটি বিচ্ছিন্ন হয়ে গেলেও বিকল্প ব্যবস্থা থাকায় আর ব্রডব্যান্ড ইন্টারনেট যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হবে না বাংলাদেশ। এছাড়া দক্ষিণের জেলাগুলো সহ সারা দেশে কম মূল্যের ইন্টারনেট সেবা দেওয়াও সুগম হবে। আমাদের সিমিভি 4 যদি কাটা পড়ে তাহলে সিমিভি 5টা রিডান্ডেন্সি হিসেবে কাজ করবে। এই কেবল খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর এলাকায় স্বল্প মূল্যে ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা দিতে পারবে, কারণ এখান থেকে ট্রান্সমিশন কস্টটা এই সমস্ত এলাকায় কম হবে। নতুন সংযোগে বাংলাদেশ সহ 17টি দেশের 19টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর কার্যকাল ধরা হয়েছে 20 থেকে 25 বছর। তবে আগের 400 জিবিপিএস এর মধ্যে এখনো যেখানে প্রায় 100 জিবিপিএস অব্যবহৃত রয়েছে, সেখানে নতুন করে 1500 জিবিপিএস নিশ্চিত হওয়ায় বিদেশে রপ্তানির কথা ভাবছে সরকার। প্রায়ই দেখেন যে আমরা কথা বলছি, ভুটানের চাহিদা আছে, ভুটান আমাদের সঙ্গে মোটামুটি আমরা সম্মতি দিয়েছি। এখন নেপালের চাহিদা আছে, 7 সিস্টার্স ভারতের তাদেরও চাহিদা আছে। মোটামুটি একটা রুটও আমরা তৈরি করেছি, দফায় দফায় আমাদের আলোচনা হয়েছে এবং আমরা হোপফুল যে আমাদের যে উদ্বৃত্ত যে ব্যান্ডউইথ আছে সেটা আমরা রপ্তানি করতে পারবো। আমরা এই মুহূর্তে বিক্রি করছি 208 জিবি, কাজে আমরা 60% আমরা মানে মার্কেট শেয়ার এই ছোট্ট কোম্পানি উপভোগ করছে। আমাদের ব্যান্ডউইথ পড়ে আছে তা না, কিন্তু প্রকল্প ব্যয় ধরা হয়েছে 660 কোটি টাকা। এর মধ্যে প্রায় 200 কোটি টাকা সরকার এবং বিএসসিসিএল এর, বাকি টাকা ঋণ নেওয়া হয়েছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে শুধুমাত্র দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সক্ষমতাই বাড়ল না, একই সঙ্গে নিশ্চিত করা হলো নিরাপত্তার বিষয়টিও। তবে প্রয়োজনের অতিরিক্ত এই জিবিপিএস তখনই সুফল দেবে যখন এর রপ্তানি এবং দেশে নতুন নতুন ক্ষেত্র তৈরি করে এর ব্যবহারের সক্ষমতা তৈরি করতে পারে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদের সঙ্গে সংলাপ, ভোটার এডুকেশন প্রোগ্রাম সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। কুমিল্লা থেকে রাশেদ লিমনের রিপোর্ট। 53.4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কুমিল্লা সিটি কর্পোরেশন। মোট 27টি ওয়ার্ডের মধ্যে 18টি কুমিল্লা আদর্শ সদর ও 9টি সদর দক্ষিণের অন্তর্গত। 2,07,384 জন ভোটারের মধ্যে 1,02,329 জন পুরুষ আর 1,05,055 জন মহিলা ভোটার। দ্বিতীয় দফায় এই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 5 জন, সাধারণ কাউন্সিলর পদে 145 জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 42 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 5 ও 6 মার্চ যাচাই বাছাই শেষে বৈধ হওয়া প্রার্থীরাই প্রতীক বরাদ্দের পর মাঠে নামবেন প্রচারণায়। সংশ্লিষ্ট সকল অংশীদারের সহায়তা পেলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়, সবাই সহযোগিতা করে, এখানে যাতে কোনো রকম কোনো খারাপ চিন্তা যাতে কারোর মাথায় না আসে, সে ব্যাপারে আমরা তাদের সাথে মিটিং করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও নেওয়া হবে সর্বোচ্চ সতর্কতা। নির্বাচন পরিচালনার জন্য, সুষ্ঠু করার জন্য যে ধরনের পরিপত্র জারি করবেন, যে ধরনের নির্দেশনা থাকবে, পুলিশের প্রত্যেকটা সদস্য সেটিকে অন গ্রাউন্ডে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেবে। এবারই প্রথম দলীয় প্রতীকে হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। কুমিল্লাবাসীর একটাই দাবি, সুষ্ঠু নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি এগিয়ে আসতে হবে প্রার্থী, ভোটার আর নির্বাচনী এলাকার সাধারণ মানুষকেই। তবেই 30 মার্চের এই নির্বাচনে জনগণের বিজয় হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন বা সহায়ক সরকারের অধীনে নয়, আগামী নির্বাচন হবে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি নিজেদের অস্তিত্ব বাঁচাতে নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তেঁতুলঝোড়া কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করে একথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি নির্বাচন বানচাল করতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না করতে পারে, সেজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সবাইকে সতর্ক থাকতে হবে। পরে তিনি তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। গণতন্ত্রের নিয়ম, সংবিধানের নিয়ম, যে সরকার এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার, সেই সরকারের নেতৃত্বেই আগামী দিন নির্বাচনী সরকার পরিচালিত হবে। এর বাইরে উদ্ভট সহায়ক সরকারের কথা তখন প্রস্তুত না, এবং ওই সরকারের বিএনপির আসার কোনো সুযোগ নাই, যেহেতু তারা সংসদে নাই। সংসদে যেহেতু নাই, তাদের আসারও কোনো সুযোগ নাই। উদ্ভট কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে আপনারা আসবেন, আমরা জানি আসবেন, আসতে হবে আপনাদেরকে। না আসলে আপনাদের অস্তিত্ব বিপন্ন হবে। সাংগঠনিক নির্বাচনকে বানচাল করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নাই। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এই মন্তব্য করেন তিনি। দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কারো আবদার রক্ষা করার জন্য সংবিধানের এক চুলো ব্যত্যয় ঘটানো হবে না। নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কারো জন্য বসে থাকবে না। গত নির্বাচন যেমন কারো জন্য বসে থাকে নাই, আগামী নির্বাচনে ইনশাআল্লাহ কারো জন্য বসে থাকবেন না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন হুঁশিয়ার করে বলেছেন, বিএনপির নিবন্ধন বাতিল হলে দেশে অন্য কোনো রাজনৈতিক দলের নিবন্ধনও থাকবে না। আর এজন্য দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগকেই নিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন খন্দকার মোশাররফ। এদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। নিবন্ধন বাতিলের প্রশ্ন উঠবে না। আর যদি এদেশে নিবন্ধন বাতিল হয়, বিএনপির যদি বাতিল হয়, সেদেশে আমার মনে হয় কোন দলের নিবন্ধনই সেই দিন থাকবে না। এই পরিস্থিতির দিকে যদি আপনারা এই সরকার ঠেলে দেন এই দেশকে, তার জন্য এই সরকারকে দায়ী থাকতে হবে। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বারবার উচ্ছেদের পরও অবৈধ দখলে চলে গেছে সড়ক ও জনপথ বিভাগের এসব জায়গা। এতে মহাসড়কে যানজট সৃষ্টি সহ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সড়ক বিভাগ অবৈধ দখলের কথা স্বীকার করে বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার দুপাশে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের জমি। দীর্ঘদিন ধরে মহাসড়কের এসব জমি দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা, বসছে হাটবাজার, বিভিন্ন দোকানপাট সহ পরিবহনের কাউন্টার। ফুটপাতে জনগণের চলাচলের পথে বিভিন্ন মালামাল রেখে সৃষ্টি করা হয়েছে প্রতিবন্ধকতা। এসব দখলদারিত্বের কারণে সৃষ্ট যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূরপাল্লার পরিবহন সহ যাত্রীদের। ঘটছে দুর্ঘটনা। অনেকেই পিছনে মালিকানা আছে, সামনে তারা বড় বড় ঘর করে বিল্ডিং করে তারা ভাড়া দিয়া ভাড়া খাচ্ছে। স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতায়াত সহ পাবলিকের যাতায়াতের মহা সমস্যা। সরকারি জায়গার উপরে বড় বড় বিল্ডিং নির্মাণ করছে। ফুটপাতের দোকানের জন্য আমাদের গাড়ি পার্কিং করতে পারেন সাইডে। দোকান গেলে আরো পিছনে থাকলে গাড়ি শুরু বাস গেলে রিক্সা গেলে সিএনজি গেলে চাপা রাখতে পারতো, আমাদের সুবিধা হতো। মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার উচ্ছেদের পরও ফের সড়কের দুপাশ দখল করে স্থাপনা তৈরি করেছেন প্রভাবশালীরা। আমরা তো বর্তমান নিচ্ছি চালাইতেছি, যখন সরকার যখন এটা উচ্ছেদ করে দিব তাহলে আমরা
ভাবে চলে যাম। জায়গা পড়তে পড়েছে না, বাচ্চা থাকতে হইব, কোনো রকম একটা চাল খাড়া করাইয়া বেঁচে থাকার জন্য বসতি, আবার বুলডোজার লাগাই দিব, আমরা দুর্মার্মু। সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা অবৈধ দখলের কথা স্বীকার করে বলছেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন সহ আমরা একটা সম্মিলিতভাবে এইসব নতুন করে যারা এগুলো অবৈধ স্থাপনা তৈরির পায়তারা করছেন এদেরকে আমরা উচ্ছেদের আওতায় নিয়ে এসে সড়কের দুই পাশ পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিতের ব্যবস্থা করব। জেলায় প্রায় 55 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। সময় সংবাদ, নরসিংদী। ফরিদপুরে বাস চাপায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে সদর উপজেলার কানাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা কামারখালীর দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এটি কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রর 2 যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 4 জন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করে হাইওয়ে পুলিশ। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় গ্রেফতার 2 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে শাহজাদপুরের আমলি আদালতের বিচারক হাসিবুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতরাতে মামলার এজাহারভুক্ত আসামি দুলাল হোসেনকে পাবনার বোনাইনগর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে আজ ভোরে দরগারচর এলাকা থেকে তুফান নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তুফানকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত শিমুল হত্যা মামলায় প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মেরু সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। দুপুরের সময়ে আরো থাকছে, মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তার ফাঁসির আদেশ। বগুড়ায় 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তবে জরুরি বিভাগ সহ হাসপাতালের সব ইউনিট চালু থাকায় রোগীদের তেমন দুর্ভোগের খবর পাওয়া যায়নি। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে সেখানে মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন। সকাল থেকে কর্মবিরতি পালন করছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে নগরীর শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। বক্তারা শাস্তি প্রত্যাহার করে ইন্টার্ন চিকিৎসকদের আগের কর্মস্থলে বহাল করার দাবি জানান। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মসূচি চলছে। রোগীর স্বজনদের মারধরের অভিযোগে 4 ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দেয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন। এর প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। পুকুর, খাল বা নদী সুজলায় দেশে গেল কয়েক দশকে বিলুপ্ত হয়েছে দেশি প্রায় অর্ধশত মাছের প্রজাতি। সরকারি হিসেবে বিলুপ্তির পথে রয়েছে আরো কয়েকশো প্রজাতি। বিশেষজ্ঞরা বলছেন এজন্য দায়ী একপেশে উন্নয়ন নীতি, সচেতনতার অভাব আর কর্তৃপক্ষের উদাসীনতা। প্রতিমন্ত্রী জানালেন, অবশিষ্ট প্রজাতি রক্ষার বিষয়টি শিগগিরই আইনি বাধ্যবাধকতার আওতায় আনা হবে। আচ্ছা লিমনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রুবেল হোসেন। ভেসাল খোদ রাজধানীর আশেপাশের কোনো কোনো খালে এখনো চোখে পড়বে জেলে জীবনের এমন নিদর্শন, কিন্তু মৎস্যজীবীদের কাছে এ বাহন যেন স্মৃতিকাতরতা মাত্র। আগে সব মাছ পাওয়া যেত, এখন তো মনে করেন পচা পানি, ময়লা, কোনো মাছ টাছ নাই। মুন্সিগঞ্জের এই পাড়ার নাম রাজবংশী পল্লী। শুধুমাত্র মাছ ধরাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ পল্লীর অশীতিপর বৃদ্ধ নিতাই রাজবংশী কৈশোর যৌবন থেকে শুরু করে যার প্রায় সারাটা জীবনই কেটেছে আরিয়াল বিলে মাছ ধরে। নলা কাতাল ছিল, কই মাছ ছিল, শিং মাছ ছিল, শোল মাছ ছিল, গজার মাছ ছিল। আপনি রাস্তায় নাই
আগে ঠিক আছে মনে না। দেশি মাছ হারিয়ে যাওয়ার এমন অভিযোগ ধলেশ্বরীর আব্দুল মালিকেরও। এখনো যার সকাল থেকে সন্ধ্যা কেটে যায় এই নদীর বুকে। বহুত মাছ পাওয়া গেছে। এখন আগে তো মনে করেন যে 3000, 4000, 5000 টাকার মাছ বেচছি দৈনিক, আর এখন তো মনে করেন 300 টাকার মাছ বেচতে খুব কষ্ট। একসময় দেশি প্রজাতির মাছের অন্যতম আধার ছিল কৃষকের ছোট ছোট পুকুরগুলো, কিন্তু সময় বদলেছে। এখানে একজন মাছ চাষি তার পুকুরে ব্যক্তিগত উদ্যোগে এই দেশি প্রজাতির কিছু মাছ চাষ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি ফলি মাছ, কিন্তু এখানে শোল, বোয়াল, গজার কিংবা কই খোলসার মতো যে মাছগুলো এই ধরনের পুকুরগুলোতে আগে পাওয়া যেত, এখন কিন্তু আর সেই মাছগুলো এখানে নেই। সরকারি হিসেবে দেশে মোট মাছের প্রজাতির সংখ্যা 250 এর মতো, যার মধ্যে বিপদাপন্ন অন্তত 100 প্রজাতির মাছ। চিরতরে হারিয়ে গেছে অন্তত 30টি প্রজাতি। কিন্তু দেশীয় যে প্রজাতিগুলো এখন অবশিষ্ট তা সংরক্ষণে কর্তৃপক্ষ কতটা আন্তরিক তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। ব্রিটিশ আমলের কয়েকটি অধ্যাদেশ আর নীতিমালা থাকলেও সামগ্রিকভাবে মৎস্য সম্পদ সংরক্ষণে নেই কোনো আইন। রাষ্ট্রীয় কাঠামোগুলো আছে বা দপ্তরগুলো আছে কিংবা আইন বা নীতিগুলো আছে, তারা মাছকে বাংলাদেশের একটি ব্যাপক বৈচিত্র্যের জীবনের অংশ হিসেবে দেখছেন না। কোনো একটি বিশেষ মন্ত্রণালয় যেটি মাছের সাথে সম্পর্কিত, এটির সাথে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্ক নেই, কৃষি মন্ত্রণালয়ের সম্পর্ক নেই, এটির সাথে পরিবেশ মন্ত্রণালয়ের সম্পর্ক নেই, এটির সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পর্ক নেই। সমন্বয়ের অভাবের কথা স্বীকার করলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় জড়িত, বন পরিবেশ, তারপর হয়তো শিল্প মন্ত্রণালয়। আইন কিছুটা নেই তা না, আছে কিছুটা, তারপরও আমাদের আরো কিছু আইন করা যেতে পারে এটাকে সংরক্ষণ করার জন্য, এবং বিশেষ করে যেমন বন্যপ্রাণী সংরক্ষণ আইন একটা রয়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তে প্রতিষ্ঠা হচ্ছে পূর্ণাঙ্গ স্থলবন্দর। সম্প্রতি বাল্লা শুল্ক বন্দরকে স্থানান্তর করে কেদারকোট এলাকায় পূর্ণাঙ্গ স্থলবন্দর নির্মাণের ঘোষণা দেয় সরকার। এ প্রকল্পের জন্য একনেক সভায় 60 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এ বন্দর চালু হলে ভারত বাংলাদেশের ব্যবসা প্রশাসনের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাশেদ আহমেদ খানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ সীমান্তের বাল্লা শুল্ক স্থলবন্দরটি 1951 সালে প্রায় 4.5 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। সেই থেকে এ বন্দর দিয়ে চলে আসছে ভারতের সাথে আমদানি রফতানি বাণিজ্য। শুরু থেকেই বন্দরের কাস্টমসের কার্যক্রম হতো টিনের একটি ঘরে। স্বাধীনতা পরবর্তী সময়ে তেমন কোনো উন্নয়ন না হওয়ায় একসময় বন্ধ হয়ে যায় এ বন্দরের কার্যক্রম। গত বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরায় অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এ বন্দর প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করা হয়। এর কিছুদিন পর বাংলাদেশ ভারতের যৌথ পরিদর্শনের পর বর্তমান কেদারকোট এলাকায় স্থলবন্দর আধুনিকায়নের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ভারতের খোয়াই নদীতে ব্রিজ ও সংলগ্ন রাস্তাঘাট এবং বাংলাদেশ অংশের রাস্তা ও অবকাঠামো উন্নয়ন করা হবে। শুল্ক স্টেশনটি একটা স্থলবন্দর হিসেবে যখন রূপান্তরিত হবে তখন এর মাত্রাও বাড়বে। তো সরকারের বড় বড় চিন্তা আছে, 4 বছরের মধ্যেই এই দিকের পোর্টটা খুলে যাবে। আর আমাদের এই বাল্লা খোয়াই ঘাট যেটা আছে ওইটাতেও কাজ চলছে। এই স্থলবন্দর প্রতিষ্ঠিত হলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত হবে। স্থলবন্দর প্রতিষ্ঠিত হলে ভারত বাংলাদেশের সম্প্রীতি আরো সুদৃঢ় হবে। বন্দরের কার্যক্রম শুরু হলে প্রতি বছর প্রায় 200 কোটি টাকার পণ্য আমদানি রফতানি সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে স্থানীয় বাসিন্দাদের বাসস্থানের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখার তাগিদ স্থানীয়দের। যেসব জমি জমা নষ্ট হইব এইসব জমি জমা যাতে আমরা ক্ষতিগ্রস্ত ঠিক মতো ন্যায্য মূল্য পাই। স্থলবন্দরটা যদি হয় তাহলে আমাদের এলাকার অনেক উন্নত হইব। আমাদের গরিব নিরীহ মানুষ যারা আছে কাজ কাম করিয়া খাইতে পারবো। আমাদের রপ্তানি অনেক বাড়ে যাবে। এদিকে সরাসরি আমাদের পাথর বা অন্যান্য সিমেন্ট সরাসরি ওইদিকে আমরা রপ্তানি করতে পারবো। বন্দর চালু হলে হবিগঞ্জে গড়ে ওঠা শিল্পাঞ্চলের পণ্য সহজে ও কম খরচে ভারতে রফতানি করা সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। 1971 সালের মার্চের প্রতিটি দিনে ছিল অগ্নিঝরা। এই মাসের 4 তারিখে বঙ্গবন্ধুর নির্দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এমনকি সান্ধ্য আইন ভঙ্গ করে রাস্তায়ও নেমে আসে মানুষ। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ।
৭১-এর এদিনে স্বাধীনতার দাবিতে সারা দেশে গণজোয়ার তৈরি হয়। স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে যুদ্ধ অনিবার্য এই আশঙ্কায় সর্বত্র চলতে থাকে প্রশিক্ষণ ও প্রস্তুতি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, স্টেট ব্যাংক, কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের সব অফিস, ব্যাংক, শিল্প কারখানা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর নির্দেশে বন্ধ হয়ে যায়। গোটা দেশে অসহযোগ আন্দোলনের পাশাপাশি পালিত হয় সর্বাত্মক হরতাল। খুলনায় বাঙালি ও অবাঙালিদের মাঝে সংঘর্ষ হয়। সামরিক জান্তার, সান্ধ্য আইন ভঙ্গ করে রাস্তায় নেমে আসে মানুষ। ঢাকায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় হরতালে দমন-পীড়নের নিন্দা জানানো হয়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের 2 কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার উচ্চ আদালতের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমিন উদ্দিন ইয়াসিন ও জুহাইরুল ইফেন্দি কাঙ্গার প্রদেশের রাজধানী পারলিসের ইমিগ্রেশন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশিকে 2014 সালের 29শে অক্টোবর আটকের পর ইমিগ্রেশন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। আটক বাংলাদেশি হত্যার ঘটনায় 2 পুলিশের বিরুদ্ধে 302 দণ্ডবিধি অনুসারে মামলা হয়, যেখানে দোষী সাব্যস্ত হলে 2 ইমিগ্রেশন পুলিশকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়। নিহত 45 বছর বয়সী বাংলাদেশির নাম আবু বক্কর সিদ্দিক। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে অন্তত 17 জন নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যের হনুমানগড় জেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জিপটি উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন অনেকে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সেখানে পৌঁছায়। নিহতদের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত করছে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। র্যাঙ্কিং কিংবা পারফরমেন্সে মালয়েশিয়া এগিয়ে থাকলেও এবার ভিন্ন গল্প লিখতে চায় অলিভার কার্সের শিষ্যরা। দলের অধিনায়ক জানালেন, ঘানার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাওয়া জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে দলকে। আর মালয়েশিয়ান অধিনায়কের প্রত্যাশা, তরুণদের নিয়েই ভালো করবে দল। ম্যাচটি শুরু হবে আজ বিকেল 4টায়। লড়াইটা 908 রেটিং পয়েন্ট নিয়ে বিশ্ব হকি র্যাঙ্কিং এর 13 নম্বরে থাকা দলটির বিপক্ষে। তাই তো প্রস্তুতিতে দারুণ মনোযোগী র্যাঙ্কিং এর 32-এ থাকা টিম বাংলাদেশ। কৌশিক কৃষ্ণারা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শেষ মুহূর্তে। লক্ষ্য একটাই, জয় না হোক, অন্তত ড্র দিয়েই ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 শুরু করা। কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। 2001 সালে প্রাইম মিনিস্টার কাপ হকিতে মালয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতেছিল বাংলাদেশ। তবে দুদলের সবশেষ দেখাটা 2014 সালের এশিয়ান গেমসে। অবশ্য সেই ম্যাচে 5-1 গোলে হারলেও একটা সুখদ স্মৃতি কিন্তু অনুপ্রাণিত করতেই পারে অলিভার কার্স শিষ্যদের। আর তা হলো 2013 সালে অনূর্ধ্ব-16 এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে 6-3 গোলে বিধ্বস্ত করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচের নায়ক রোমান আশরাফুল এখন দারুণ পরিণত। তবে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক আপাতত পরিসংখ্যানের পাতা উল্টাতে নারাজ। জানালেন, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এবার নতুন ইতিহাস লিখতে মুখিয়ে আছে দল। সবসময় আমি বলে এসেছি, ছেলেরা যদি নিজেদের 70% দিতে পারে তবে ম্যাচের ফলাফল অবশ্যই আমাদের পক্ষে কথা বলবে। আমরা প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভাবছি না, নিজেদের সামর্থ্যে সেরাটা দিতে চাই। গ্রুপে সেকেন্ড হলো আমাদের মেইন টার্গেট, যেটা প্রথম থেকে আমরা বলছি। অবশ্যই যদি মালয়েশিয়ার সাথে আমরা ভালো করতে পারি তাহলে আমরা মেন্টালিও আপ থাকবো এবং টিমের মধ্যে একটা মোরালি স্পিড থাকবে। বাকিটা আমাদের নিজেদের পারফরমেন্সের উপরে, যে আমরা প্ল্যানিং অনুযায়ী কতটুকু খেলতে পারি। ভিন্ন চিত্রটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিতে বেশ খোশ মেজাজেই ছিল স্টিভেন ভ্যানিজুয়ার শিষ্যরা। বাংলাদেশে এসেই চীনের বিপক্ষে পাওয়া প্রস্তুতি ম্যাচের জয় বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে তাদের। দলের অধিকাংশ খেলোয়াড়রা বয়সে বেশ তরুণ হলেও ওরা দারুণ প্রতিভাবান। আমাদের লক্ষ্যটা ফাইনাল হলেও আপাতত ম্যাচ বাই ম্যাচ নিয়েই চিন্তা করতে চাই। ঘরের মাঠে বাংলাদেশ দুর্দান্ত দল, তবে আমরাও প্রস্তুত। ম্যাচ জয়ের সামর্থ্য আছে দু দলেরই। এবার কি হবে সেটা প্রমাণ হবে মাঠের লড়াইয়ে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। ইয়ন মর্গারের সেঞ্চুরিতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 45 রানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 296 রান করে থ্রি লায়নরা।
জবাবে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকদের ইনিংস থামে 251 রানে। 107 রান করে ম্যাচ সেরা হয়েছেন মর্গান। অ্যান্টিগায় শুরুটা অবশ্য ভালো করতে পারেনি ইংল্যান্ড। দলীয় মাত্র 29 রানেই জাসন রয় ও জো রুটকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বিলিংস। এর পরপরই বাটলার ফিরে গেলে চাপে পড়ে থ্রি লায়নরা। তবে পঞ্চম উইকেটে বেন স্টোকসের সঙ্গে 110 রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান অধিনায়ক মর্গান। স্টোকস 55 রানে ফিরলেও ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে মর্গান আউট হন দলীয় 292 রানে। শেষ দিকে মঈন আলী দ্রুত গতিতে রান তুললে 296 রানের লড়াকু সংগ্রহ পায় অতিথিরা। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। জেসন মোহাম্মদ ও জনাথন কার্টার কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বাকিরা আসা যাওয়ার মিছিলে থাকলে 16 বল বাকি থাকতে 251 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। ওকস এবং প্লাইকেট নিয়েছেন 4টি করে উইকেট। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডক্টর ইউনূসের প্রশংসা করায় অর্থমন্ত্রীর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী। বললেন, ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচন করে না, বরং লালন করে। শিগগিরই বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে দ্বিতীয় সাবমেরিন কেবল নেটওয়ার্ক। সারা দেশে কম দামে পাওয়া যাবে ইন্টারনেট সেবা। রফতানির কথাও ভাবছে সরকার। আইএস ও আল কায়েদার সঙ্গে এক হয়ে কাজ করার দাবি বাংলাদেশের উগ্রবাদী সংগঠনগুলোর। প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বিচার বহির্ভূত হত্যার সমালোচনা। বিলুপ্ত প্রায় অর্ধশত দেশি প্রজাতির মাছ সংরক্ষণে কর্তৃপক্ষের আন্তরিকতা নিয়ে সন্দেহ। সমন্বয়ের অভাবের কথা স্বীকার করলেন প্রতিমন্ত্রী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তনে উৎসবমুখর পুরো ক্যাম্পাস। কৃতিত্বের স্বীকৃতি হিসেবে 80 জন পেলেন স্বর্ণপদক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।